হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে টেরিডোফাইটা অংশটি নিয়ে বিস্তারিত পড়ব। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো তোমাদের বাসার পিছন দিকটা কিংবা এমন কোনো জায়গা খেয়াল করে দেখেছো যেখানে ঝোপঝাড় আছে বা একটু স্যাঁতসেঁতে? যদি খেয়াল করে থাকো তাহলে নিশ্চয়ই স্ক্রিনে দেখানো যে উদ্ভিদটি সেটি তোমরা দেখে থাকবে। তো বন্ধুরা, আজকে আমরা এগুলো নিয়েই আলোচনা করব। তোমরা কি জানো এই উদ্ভিদগুলোকে কি বলা হয়? এই উদ্ভিদগুলোকে টেরিডোফাইটা বলা হয়। টেরিডোফাইটা দেখে কি তোমরা চিনতে পেরেছো বা মনে হয়েছে যে আগে কখনো দেখেছো? দেখে থাকলে খুব ভালো। তবে কেউ যদি সামনাসামনি না দেখে থাকো তাহলে আশেপাশে একটু খুঁজতে হবে, তাহলেই কিন্তু তোমরা এগুলো দেখতে পারবে। এখন আমাকে বলো তো বন্ধুরা, টেরিডোফাইটা আসলে কাকে বলে? যে সকল হায়ার ক্রিপ্টোগ্যামস পরিবহন কলাযুক্ত এবং স্পোর উৎপন্ন করে তাদেরকে টেরিডোফাইটা বলা হয়। অর্থাৎ টেরিডোফাইটা হচ্ছে এমন অপুষ্পক গোষ্ঠী যাদের দেহে পরিবহন কলা তথা ভাস্কুলার বান্ডল থাকে। এছাড়া এরা স্পোরও উৎপন্ন করে। টেরিডোফাইটা কাকে বলে তাহলে এখন তো তোমরা নিশ্চয়ই বুঝেছো। তাহলে এখন চলো আমরা টেরিডোফাইটার কিছু ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নেই, যেরকমটা আমরা ব্রায়োফাইটার ক্ষেত্রে জেনেছিলাম। ব্রায়োফাইটারের মতো একইভাবে বিষয়গুলোর প্রথমেই আছে নামকরণ। তোমরা কি জানো এই টেরিডোফাইটা শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? এই টেরিডোফাইটা শব্দের উৎপত্তি হয়েছে দুটি গ্রিক শব্দ হতে, যথা গ্রিক শব্দ টেরন, যার অর্থ হচ্ছে পক্ষল বা ডানা, এবং ফাইটন, যার অর্থ হচ্ছে উদ্ভিদ। টেরিডোফাইটার আবিধানিক অর্থ হল পক্ষল বা ডানা বিশিষ্ট উদ্ভিদ। এছাড়া এরা অপুষ্পক ও এদের দেহে ভাস্কুলার টিস্যু থাকায় এদেরকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। এর পরের পয়েন্টে আমরা দেখি যে টেরিডোফাইটাকে ফার্নবর্গীয় উদ্ভিদ বলা হয়ে থাকে, কারণ সকল ফার্ন ও ফার্ন জাতীয় উদ্ভিদ টেরিডোফাইটা বিভাগের অন্তর্গত, যেমন বিভিন্ন শোভা বর্ধনকারী ফার্ন, ঢেকি শাক বা ড্রায়োপটেরিস। আচ্ছা বন্ধুরা, টেরিডোফাইটা বিভাগের অন্তর্গত উদ্ভিদসমূহকে কি বলা হয় তোমরা কি ধারণা করতে পারো? আমার মনে হয় সবাই ধরতে পেরেছ, এদেরকে টেরিডোফাইটস বলা হয়। এরপর নেক্সট পয়েন্টে আমরা দেখব গণ ও প্রজাতির সংখ্যা। একটা খুবই বিস্ময়ের ব্যাপার হচ্ছে সংখ্যার দিক থেকে টেরিডোফাইটা ব্রায়োফাইটার থেকে বহুগুণ বেশি। কিভাবে? বন্ধুরা, পৃথিবীতে প্রায় 4000টি গণ এবং 10,000 প্রজাতির টেরিডোফাইট উদ্ভিদ আছে, যা ব্রায়োফাইটার থেকে তুলনামূলক অনেক বেশি। আর বাংলাদেশ থেকে 41 গোত্রের 195 প্রজাতির টেরিডোফাইট নথিভুক্ত করা হয়েছে। টেরিডোফাইটার অধিকাংশ প্রজাতি স্থলজ, কিছু জলজ ও কিছু পরাশ্রয়ী প্রজাতিও আছে। কিন্তু এখানে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, সেগুলো কি কি? প্রথমটা হলো এই গ্রুপের উদ্ভিদই সর্বপ্রথম স্থলভাগে প্রাধান্য বিস্তার লাভ করেছিল। তোমাদের কি কোনো ধারণা আছে এরা আসলে কত বছর পূর্বে বিস্তার লাভ করেছিল? এটা আরও বেশি চমকপ্রদ যে এরা প্রায় 400 মিলিয়ন বছর পূর্বে বিস্তার লাভ করেছিল। তো বন্ধুরা, এদের বয়সকাল বা আবর্তনের প্রাচীনত্ব বুঝতে পারলে তো? আশা করি এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। যাক, টেরিডোফাইটার অনেক কিছুই তো আমরা জানতে পারলাম, কিন্তু টেরিডোফাইটার বৈশিষ্ট্যসমূহ কি বা কেমন তা কিন্তু জানা হলো না। তাই চলো এবারে আমরা টেরিডোফাইটার সাধারণ বৈশিষ্ট্যগুলো জেনে নেই। প্রথমত আমরা দেখতে পাই এরা অপুষ্পক ও অবীজী উদ্ভিদ। দ্বিতীয়ত এরা স্পোরোফাইটিক উদ্ভিদ অর্থাৎ ডিপ্লয়েড। এছাড়া এদের গ্যামিটোফাইট পর্যায়কে প্রোথ্যালাস বলে, যা থ্যালাস প্রকৃতির, অর্থাৎ এদের গ্যামিটোফাইট পর্যায় থ্যালাসের মতো। বন্ধুরা, তৃতীয়ত এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়।
চতুর্থত এদের ভাস্কুলার টিস্যু আছে। এরপর এদের ভ্রূণ সৃষ্টি হয়। এছাড়া এদের অধিকাংশ প্রজাতিতে কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। পঞ্চমটি হচ্ছে স্পোরোফাইটে স্পোর উৎপন্ন হয়, যা সম আকৃতির তথা হোমোস্পোরাস বা অসম আকৃতির তথা হেটেরোস্পোরাস হতে পারে। এরপরে আমরা দেখি এদের জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারদিকে বন্ধ্যাকোষের বেষ্টনী থাকে। এছাড়া এদের পুংগ্যামিট সচল এবং অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয়। বন্ধুরা, ষষ্ঠত এদের স্ত্রী গ্যামিট নিশ্চল এবং আর্কিগোনিয়ামে উৎপন্ন হয়। এবং সর্বশেষ সপ্তমটি হচ্ছে এদের জীবনচক্রে সুস্পষ্ট হিটারোমরফিক যৌনক্রম বিদ্যমান। এই যে 7টি বৈশিষ্ট্য আমরা শিখলাম, এর সবগুলোই কিন্তু টেরিডোফাইটার সকল প্রজাতিতে বিদ্যমান, আর এ কারণেই একে আমরা সাধারণ বৈশিষ্ট্য বলে থাকি। এখন আমরা টেরিডোফাইটার একটি স্পেসিফিক উদ্ভিদের ব্যাপারে কথা বলবো, যেমনটা ব্রায়োফাইটার রিক্সিয়া নিয়ে বলেছিলাম। টেরিডোফাইটা নামটির সাথে কিন্তু এই উদ্ভিদটির নামের অনেক মিল রয়েছে। আচ্ছা, আমিই বলে দিচ্ছি, টেরিডোফাইটার সেই স্পেসিফিক উদ্ভিদের নাম হচ্ছে টেরিস, যার ইংলিশ স্পেলিং হচ্ছে PTERIS। মনে রাখতে হবে, বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে ইংলিশ স্পেলিং কিন্তু ভুল করা যাবে না। তাহলে চলো দেখে নেই টেরিসের ব্যাপারে আমাদের কি কি জানার আছে। বাংলাদেশে টেরিস একটি পরিচিত ফার্ন উদ্ভিদ, কিন্তু এখানে এর আরও একটি নাম আছে। টেরিসের অন্য একটি নাম হলো সানফার্ন, কারণ এরা রোদে জন্মাতে পছন্দ করে। এখানে সানফার্নের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, তাই টেরিসকে সানফার্ন বলার কারণটা মনে রাখা জরুরি। বন্ধুরা, এবার চলো একটু যাচাই করে দেখি তোমরা কতটুকু শিখলে। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, টেরিডোফাইটার স্ত্রী গ্যামিট কোথায় উৎপন্ন হয়? অপশন হচ্ছে অপশন ক আর্কিগোনিয়ামে, অপশন খ ঊর্ধ্বত্বকে, অপশন গ অ্যান্থেরিডিয়ামে এবং অপশন ঘ নিম্নত্বকে। এর সঠিক উত্তর হলো অপশন ক, অর্থাৎ টেরিডোফাইটার স্ত্রী গ্যামিট আর্কিগোনিয়ামে উৎপন্ন হয়। বন্ধুরা, মূলত টেরিসগণের প্রায় 250টি প্রজাতি রয়েছে, কিন্তু বাংলাদেশে টেরিসের প্রায় 16টি প্রজাতি জন্মে থাকে, যেমন টেরিস ভিটাটা, পি লঙ্গিফোলিয়া ইত্যাদি। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে আমাদের দেশে কোন প্রজাতিটি সবচেয়ে বেশি জন্মায়? এই যে স্ক্রিনে দেখো, এই প্রজাতিটি আমাদের দেশে সবচেয়ে বেশি জন্মায়, যার নাম হলো টেরিস ভিটাটা। এখন আমাকে বলো তো বন্ধুরা, কোন উদ্ভিদের মূল পরিচয় খুব সংক্ষেপে আমরা কোন মাধ্যমে জানতে পারি? উত্তরটি হচ্ছে শ্রেণীবিন্যাস। তাই এখন আমরা টেরিসের শ্রেণীবিন্যাস সম্পর্কে পড়ব। এখানে কিংডম দেখতে পাচ্ছি প্ল্যান্টেই, গ্রেড দেখতে পাচ্ছি ট্র্যাকিওফাইটা, ডিভিশন দেখতে পাচ্ছি ফিলিসিনোফাইটা, ক্লাস দেখতে পাচ্ছি ফিলিসিনেই, অর্ডার ফিলিকেলস, ফ্যামিলি পলিপোডেলসিয়া এবং জেনাস টেরিস। শ্রেণীবিন্যাসটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। বন্ধুরা, টেরিসের শ্রেণীবিন্যাস তো আমরা জেনে নিলাম। এবার বলো তো টেরিস কোথায় পাওয়া যায়? মানে এদের আবাসস্থল সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে? ধারণা কিন্তু থাকা উচিত। ক্লাসের শুরুতেই আমি কিন্তু এদের বাসস্থান সম্পর্কে কিছু হিন্টস দিয়েছি। তো এবারে আমরা টেরিসের বাসস্থান সম্পর্কে জানব। টেরিস সাধারণত পুরাতন ভাঙা স্যাঁতসেঁতে প্রাচীরের গায়ে জন্মায়। পুরাতন ইটের স্তূপেও এরা ভালো জন্মায়, আর প্রাচীরের গায়ে এবং ইটের স্তূপে জন্মায় বলে এরা অর্ধবায়বীয় বা সাব এরিয়াল। বন্ধুরা, একটু খেয়াল করলে দেখতে পাবে আজ ক্লাসের শুরুতে যে হিন্ট তোমাদের দিয়েছি তার সাথে এটি কিন্তু সম্পূর্ণ মিলে গেছে। এই তো গেল টেরিসের আবাসস্থল। আচ্ছা, টেরিস সম্পর্কে এত কিছু শিখলে, এমনকি উপরে আমরা এক ধরনের টেরিসের ছবিও দেখেছি, তো একবারও কি মনে হয়েছে এর গঠন আসলে কেমন? নিশ্চয়ই হয়েছে, তাই না বন্ধুরা? এই দেখো একটি টেরিস উদ্ভিদ, তবে এখানে দেখো বিভিন্ন লেবেলিং করা আছে যা এর গঠনকে বর্ণনা করে। আচ্ছা, তোমাদের কি রিক্সিয়ার গাঠনিক বৈশিষ্ট্যের কথা মনে আছে? আমরা কিন্তু রিক্সিয়ার গাঠনিক বৈশিষ্ট্যকে দুই ভাগে ভাগ করেছিলাম, আর একইভাবে আমরা টেরিসের গাঠনিক বৈশিষ্ট্যকেও দুই ভাগে ভাগ করতে পারি। তোমরা নিশ্চয়ই ভাগগুলো কি কি তা জানো, তাই না? ভাগগুলো হচ্ছে দৈহিক গঠন বৈশিষ্ট্য,
অভ্যন্তরীণ গঠন বৈশিষ্ট্য। বন্ধুরা, প্রথমেই আমরা শুরু করব দৈহিক গঠন বৈশিষ্ট্যগুলো দিয়ে। টেরেস উদ্ভিদ স্পোরোফাইট বা ডিপ্লয়েড। এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। কাণ্ড রাইজোম জাতীয় এবং আবাসভূমির কয়েক সেন্টিমিটার গভীরে জন্মায়। তো রাইজোম আসলে কি? রাইজোম হলো রূপান্তরিত ভূনিম্নস্থ কাণ্ড। খেয়াল করো, এখানে নিচের দিকে রাইজোম দেখা যাচ্ছে। এছাড়া টেরেস উদ্ভিদ দেখতে লম্বা এবং এর বৃদ্ধি অনির্দিষ্ট। রাইজোমের নিম্নতল হতে সূক্ষ্ম স্বল্প শাখাযুক্ত অস্থানিক মূল গুচ্ছাকারে বের হয়। এর পাতা চিরসবুজ এবং পক্ষল যৌগিক। এই যে উপরের কর্নারে দেখো ফার্নের পাতা দেখা যাচ্ছে, একে ফ্রন্ট বলে। বন্ধুরা, মুকুল অবস্থায় পাতা যেভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় ভার্নিশন বা মুকুলপত্র বিন্যাস। ফার্নের পাতা মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে, একে সার্সিনেট ভার্নিশন বলে। এই যে দেখো, সার্সিনেট ভার্নিশন ঠিক এমনটাই হয়। এছাড়া কুণ্ডলিত কচি পাতাকে ক্রোজিয়ার বলে। এখন এই পাতার মাঝ বরাবর লক্ষ্য করো, একে বলা হয় পিনা। পত্র, যৌগপত্র এবং প্রতিটি পত্রখণ্ডককে পিনা বলা হয়। পিনা প্রায় অবৃন্তক, সাধারণত অপোজিট ও কখনো কখনো কিছুটা একান্তভাবে অবস্থিত থাকে। প্রতিটা পিনা অবৃন্তক, সরু, লম্বাটে এবং কিনারা মসৃণ। তোমরা কি জানো কোন পিনা সর্বাধিক লম্বা? শীর্ষ পিনা সর্বাধিক লম্বা হয়, মনে থাকবে তো? বন্ধুরা, এরপর একটু নিচের দিকে খেয়াল করলে র্যাকিস দেখতে পাবে। পত্রে র্যাকিসের নিম্ন প্রান্ত এবং রাইজোমের এক প্রকার অসংখ্য বাদামি রঙের শল্কপত্র দিয়ে আবৃত থাকে, আর শল্কপত্রকে র্যামেন্টাম বলা হয়। তো বন্ধুরা, আশা করছি আজকের আলোচনার সব কিছুই তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব। টেরিডোফাইটা, যে সকল হায়ার ক্রিপ্টোগ্যামস পরিবহন কলাযুক্ত এবং স্পোর উৎপন্ন করে তাদেরকে টেরিডোফাইটা বলে। প্রশ্ন, কেন টেরিসকে সানফার্ন বলা হয়? উত্তর, টেরিস উদ্ভিদসমূহ সাধারণত রোদে জন্মাতে পছন্দ করে, আর এজন্যই টেরিসকে সানফার্ন বলা হয়। টেরিসের শ্রেণীবিন্যাস: কিংডম প্ল্যান্টেই, গ্রেড ট্রাকিওফাইটা, ডিভিশন ফিলিসিনোফাইটা, ক্লাস ফিলিসিনিয়া, অর্ডার ফিলিকেলস, ফ্যামিলি পলিপোডিসেই, জেনাস টেরিস। ফ্রন্ট বলে ফার্নের পাতাকে। ক্রোজিয়ার হচ্ছে ফার্নের কুণ্ডলিত কচি পাতা। ভার্নিশন বা মুকুলপত্র বিন্যাস হচ্ছে মুকুল অবস্থায় পাতা কিভাবে বিন্যস্ত থাকে তাকেই বলা হয় ভার্নিশন বা মুকুলপত্র বিন্যাস। সার্সিনেট ভার্নিশন, ফার্নের পাতা মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে, যাকে বলা হয় সার্সিনেট ভার্নিশন। পত্র, যৌগপত্র এবং প্রতিটি পত্রখণ্ডককে পিনা বলা হয়। র্যামেন্টাম, পত্রের র্যাকিসের নিম্ন প্রান্ত এবং রাইজোম এক প্রকার অসংখ্য বাদামি রঙের শল্কপত্র দিয়ে আবৃত থাকে। শল্কপত্রকে র্যামেন্টাম বলা হয়।